আসসালামু আলাইকুম। ক্লাস 10। আজকে আমি তোমাদের শব্দ দূষণ এই টপিকটা নিয়ে আলোচনা করব। শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। শব্দ দূষণ বা নয়েজ পলিউশন জিনিসটা অ্যাকচুয়ালি কি না, মানুষের সহন ক্ষমতার অতিরিক্ত সুরবর্জিত কর্কশ শব্দ, যা মানুষের শারীরবৃত্তীয় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় এবং শরীর ও মনের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাকে শব্দ দূষণ বলে। তার মানে এমন কিছু শব্দ, যে শব্দ আমাদের কানে এলে আমাদের বিরক্তির অনুভূতি হয় এবং আমাদের অনেক রকম অসুবিধা হয়, এমনকি আমরা কোনো রোগের শিকার হতে পারি। এই ধরনের শব্দের কারণে পরিবেশের যে দূষণ ঘটছে তাকে বলা হচ্ছে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন। তাহলে শব্দ দূষণ বা নয়েজ পলিউশন কেন হয়, এর কারণগুলো কি কি, কোন কোন শব্দ দূষণ ঘটাতে পারে, তো সেগুলো আমরা জানব। তো শব্দ দূষণের প্রথম যে কারণ আমরা যদি আলোচনা করি, তাহলে প্রথমেই আমরা দেখতে পাবো যে কারণটা প্রধান এবং প্রকট, সেটা হচ্ছে কি না, যানবাহনের থেকে যে নির্গত শব্দ। তার মানে প্রথম আমরা বলতে পারি কি না, যানবাহনকে একটা শব্দ দূষণের কারণ হিসেবে ধরতে পারি। তাহলে বলতে পারি যানবাহন মানে যে সমস্ত ভেহিকলস আমরা ব্যবহার করি বা যে সমস্ত ভেহিকলস রাস্তাঘাটে চলাচল করে, সেখান থেকে তার যে হর্নের যে শব্দ বা গাড়ি স্টার্ট নিলে চললে যে শব্দ হয়, সেখান থেকে যে শব্দ নির্গত হয়, সেটাই হচ্ছে যানবাহন থেকে নির্গত শব্দ, যেটা শব্দ দূষণের অন্যতম কারণ হতে পারে। জনসংখ্যা দেখো বৃদ্ধির সাথে সাথে না শহরাঞ্চলে যানবাহনের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই না? ফলে যানবাহন থেকে শব্দ দূষণও দিন দিন বাড়ছে। ট্রাক, মোটর সাইকেল, তারপরে বাস, রেল, অ্যারোপ্লেন, তারপরে তোমার সুপারসনিক জেট, এগুলো যখন চলাচল করে তখন অনেক শব্দের সৃষ্টি হয়। মানে তোমরা অ্যারোপ্লেন যেখান থেকে ছাড়ে সেখানে, বা যেখান থেকে সুপারসনিক জেট ছাড়ে সেখানে যদি যাও, তাহলে দেখতে পাবে, মানে শুনতে পাবে অনেক জোরে শব্দ হয়। আর WHO এর রিপোর্ট অনুসারে মানে ট্রাফিক শব্দ বা হর্ন, গাড়ি চলাচল হলো বায়ু দূষণের পরে দ্বিতীয় সর্বাধিক দূষণকারক। বলেছেন কি না, বায়ু দূষণ বা আমাদের যে বায়ু দূষণ হচ্ছে, সেই বায়ু দূষণের পরে যে মারাত্মক দূষণটা, সেটা হচ্ছে কার দ্বারা হচ্ছে না, ট্রাফিক হর্ন বা ট্রাফিকের যে শব্দ, অর্থাৎ যানবাহনের যে সমস্ত শব্দ, হর্ন, গাড়ি চলাচল, জেট প্লেন চলাচল, অ্যারোপ্লেন চলাচল, এইসবের কারণে বলেছে যে এটা দ্বিতীয়, মানে কি বলবো, সর্বাধিক দূষণকারক দূষণকারক পদার্থ হচ্ছে, দূষণকারক জিনিস হচ্ছে কি, ট্রাফিকের শব্দ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, যেটা আর কি বলা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যানবাহনজনিত শব্দ দূষণ মাত্রা 70 ডেসিবেল নির্ধারণ করেছেন। বলেছেন যে 70 ডেসিবেল হচ্ছে শব্দর যে একক, তাকে বলা হচ্ছে ডেসিবেল। তো এই ডেসিবেলকে বলা হচ্ছে শব্দ দূষণ পরিমাপের একক। ডেসিবেল কি না, শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবেল। বিজ্ঞানী গ্রাহাম বেলের নাম অনুসারে হয়েছে, এটা কিন্তু মনে রাখবে। ডেসিবেল বলা হয় স্মল ডি আর বি দিয়ে। বিজ্ঞানী
কোন বিজ্ঞানী? না গ্রাহাম বেল। গ্রাহাম বেলের নাম অনুসারে নাম দেওয়া হয়েছে ডেসিবেল। তো 70 ডেসিবেল শব্দ যানবাহনজনিত শব্দকে নির্ধারণ করলেও অনেক শহরেই কিন্তু এর থেকে অধিক মাত্রার শব্দ হয়, যা 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 কি হয় না নয়েজ পলিউশনের কারণ হয়ে উঠছে। তাহলে যানবাহন একটা মেন কারণ আমরা জানলাম। এছাড়াও আরেকটি কারণ হচ্ছে শিল্প কারখানা, বিভিন্ন ধরনের শিল্প বা ইন্ডাস্ট্রি, মানে এখান থেকে মেনলি শব্দগুলো উৎপন্ন হয়। বাকি আমাদের প্রকৃতিতে যে শব্দ হয়, পশু পাখি, এদের শব্দগুলো অনেক শ্রুতি মধুর, অর্থাৎ ওদের শব্দ আমাদের শুনতে ভালো লাগে। পাখির কলকাকলি, নদীর কলকল শব্দ, এগুলো কিন্তু কোনো দূষণ সৃষ্টি করে না, এগুলো মানুষকে আনন্দ দেয়, মানুষের অনুভূতিকে আরও ভালো করে তোলে, তাই না? কিন্তু যে সমস্ত শব্দ আমাদের নর্মাল জীবনকে বিঘ্নিত করে, সেই শব্দই কিন্তু শব্দ দূষণের কারণ। বিভিন্ন যে কলকারখানা বা ইন্ডাস্ট্রিতে দ্রব্য উৎপাদন হয়, যে সমস্ত সেখানে যে সমস্ত ব্যবহৃত যন্ত্রপাতি থেকে মারাত্মক আওয়াজ সৃষ্টি হয়। কোনো একটা তুমি ইন্ডাস্ট্রিতে যদি যাও, কোনো একটা কারখানায় যাও, দেখবে ঘর ঘর বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে এবং শব্দগুলো মারাত্মকভাবে শব্দ হয়। ইভেন অনেকেই দেখছো গ্রাম সাইডে যে ধান কল চলে, তাতেই কত শব্দ হয়, যাতে ধান ঝাড়া হয়, তো তাতেই কত শব্দ হয়। ভারতের শিল্পক্ষেত্রে 8 ঘন্টায় গড়ে সর্বাধিক 90 ডেসিবেল সহন মাত্রা বলে নির্ধারিত হয়েছে। মানে বলা হয়েছে ভারতে 8 ঘন্টায় 90 ডেসিবেল শব্দ, 8 ঘন্টা ধরে যদি 90 ডেসিবেল শব্দ হয়, এটা সহন মাত্রা। তার মানে এটা হচ্ছে লিমিটেশন, অর্থাৎ এই শব্দের মাত্রাটাকে তুমি কি করতে পারবে না, সহ্য করতে পারবে। কিন্তু জাহাজ, বিমান নির্মাণ, কাঠের মিল, তারপরে খাদ্য উৎপাদন শিল্প, আসবাবপত্র যেখানে তৈরি হয়, ধাতব পণ্য যেখানে তৈরি হয়, সেখানে এই সহন মাত্রা 90 ডেসিবেলের থেকেও অনেক বেশি প্রাবল্যের শব্দ উৎপন্ন, অনেক বেশি। এর ফলস্বরূপ কি হয় না, মারাত্মকভাবে শব্দ দূষণ ঘটে। তো এছাড়াও কি হয়, বর্তমানে শব্দ দূষণের অন্যতম আরও একটি কারণ হিসেবে আমরা বলতে পারি কি না, বিভিন্ন যে শব্দবাজি, বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত শব্দবাজিগুলো ব্যবহার করা হয়, লাউড স্পিকারের যে গান বাজানো হয়, মাইকে যে গান বাজানো হয়, এগুলো কিন্তু অত্যধিক মাত্রায়, যা সহন মাত্রা তার থেকে অনেক বেশি ডেসিবেলে বাজানো হয়। তো যেটা মানে যার কারণে অনেক মানুষের ক্ষতি হয় এবং শব্দ দূষণের অন্যতম কারণ হয়। এছাড়াও প্রাকৃতিকভাবে যে বজ্র বিদ্যুৎ হচ্ছে, সেটাও কিন্তু শব্দ দূষণ ঘটিয়ে থাকে। এগুলো আমরা প্রাকৃতিক কারণ হিসেবে ধরতে পারি, বজ্র বিদ্যুতের আওয়াজ। তো তাহলে শব্দ দূষণের মেন যে দুটো কারণ নয়েজ পলিউশন, সেটা হচ্ছে এক হচ্ছে যানবাহন থেকে নির্গত শব্দ, আর একটা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা শিল্প থেকে নির্গত শব্দ, যে শব্দ কি করছে না মানুষের সহ্য ক্ষমতার সহন মাত্রার অধিক বেশি ডেসিবেলের শব্দ, যেটা মানুষের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে নষ্ট করে দিচ্ছে এবং তাদের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই শব্দ দূষণের কারণ আমরা জানলাম। এই শব্দ দূষণ মানুষের ওপর কী প্রভাব ফেলে, কী প্রতিক্রিয়া ফেলে, সেগুলো আমরা এবার জানব। তো শব্দ দূষণের যে ফলাফল হিসেবে বলতে পারা যায়, এটা আমরা কারণ জানলাম, যানবাহন আর শিল্প দুটো কারণ জানলাম। এবার আমরা শব্দ দূষণের কি ফলাফল অর্থাৎ কি প্রতিক্রিয়া হয় সেটা সম্পর্কে জানব। প্রথম যে ফলাফল আমাদের মানুষের ওপর যে প্রভাব পড়ে সেটা আমরা জানব। এক হচ্ছে মানুষের উপর প্রভাব, মানুষের উপর প্রভাব।
দেখো, এই শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণ ক্ষমতা এবং আমাদের হার্টে অর্থাৎ হৃৎপিণ্ডে কিন্তু এর প্রভাব বিস্তার করে। কানের ওপর প্রভাব দেখো, প্রথম যে প্রভাব মানুষের ওপর সেটা হচ্ছে 1 নম্বর আমরা বলতে পারি না কিসের ওপর প্রভাব, কানের ওপর প্রভাব। প্রথম হচ্ছে কানের ওপর প্রভাব। দীর্ঘদিন ধরে উচ্চ শব্দ অর্থাৎ 100 ডেসিবেল শব্দ, দীর্ঘ শব্দ মানে আমরা বলেছি সহনশীল শব্দ মাত্রা হচ্ছে 60 ডেসিবেল, কিন্তু যদি 100 ডেসিবেলের শব্দ আমরা দীর্ঘদিন ধরে শুনতে থাকি তাহলে আমাদের যে অন্তঃকর্ণের যে অর্গান অফ কর্টি যেটা দিয়ে আমরা শুনতে পাই অর্থাৎ শ্রুতি যন্ত্র বলা হয় যেটাকে, এর নাম হচ্ছে অর্গান অফ কর্টি বা শ্রুতি যন্ত্রের বাংলা নাম হচ্ছে শ্রুতি যন্ত্র, যেটা দিয়ে আমরা শুনতে পাই। এই অর্গান অফ কর্টি কিন্তু এর যে রোমকোষ সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং আমাদের শ্রবণ ক্ষমতা বিনষ্ট হয়ে যায়। এই যে ডিজিজটা, এই যে রোগটা, একে বলা হয় শর্ট ফর্মে বলা হচ্ছে NIHL, নয়েজ ইনডিউসিং হিয়ারিং লস। তো এই NIHL দুভাবে মানুষের ওপর ক্ষতি করে। কীরকম না, উচ্চ প্রাবল্যের শব্দ এককালীন যদি অনবরত শুনতে থাকে তাহলে অন্তঃকর্ণে আমাদের আরেকটি যন্ত্র আছে যার নাম ককলিয়া, সেই ককলিয়া অংশে স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায় নয়েজ ইনডিউসিং হিয়ারিং লসের কারণে। যদি আমাদের যে বললাম ককলিয়া নামক অন্তঃকর্ণে যে যন্ত্র আছে সেই ককলিয়া যদি শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন একে বলা হয় অ্যাকাউস্টিক ট্রমা। অর্থাৎ কি না, যদি আমাদের অন্তঃকর্ণের ককলিয়া থাকে, এই ককলিয়া যদি শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায় ককলিয়ার, তাহলে যে রোগটা হয় তাকে বলা হয় অ্যাকাউস্টিক ট্রমা। অর্গান অফ কর্টি যন্ত্র তো নষ্ট হচ্ছে, তার সাথে আর একটা ডিজিজ হচ্ছে নয়েজ ইনডিউসিং হিয়ারিং লস। তো এটাতে কার উপর প্রভাব ফেলে না, এক হচ্ছে ককলিয়া। এই ককলিয়া আমাদের অন্তঃকর্ণে অবস্থিত একটা যন্ত্র বিশেষ। এই ককলিয়া নষ্ট হয়ে গেলে যে রোগটা হয় তাকে বলা হয় অ্যাকাউস্টিক ট্রমা, অর্থাৎ ককলিয়া শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেললে তাকে বলা হয় অ্যাকাউস্টিক ট্রমা। এটা কেন হয় না, যখন 150 ডেসিবেলের বেশি শব্দ, 150 ডেসিবেলের বেশি ঊর্ধ্বে শব্দের বাজি, বিস্ফোরণ ইত্যাদি মানুষ অনবরত শুনতে থাকে তখন এই রোগটা হতে থাকে। সাধারণ শব্দের থেকে উচ্চ প্রাবল্যের কোনো শব্দ অনবরত শুনতে থাকলে শ্রবণ ক্ষমতা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সাধারণ যে শব্দ তার থেকে যদি উচ্চ মাত্রার শব্দ ধীরে শুনতে থাকে তাহলে মানুষের শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এগুলো গেল কানের ওপর প্রভাব। এরপরে যে প্রভাবটা পড়ছে সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ওপর প্রভাব। মানুষের হৃৎপিণ্ডের ওপর কি প্রভাব ফেলছে? হৃৎপিণ্ডের ওপর কি প্রভাব ফেলছে না, উচ্চ প্রাবল্যের শব্দ আমাদের হৃৎপিণ্ডের কিন্তু ক্ষতি করে। যেমন ধরো উচ্চ প্রাবল্যের শব্দে যে স্বয়ংক্রিয় আমাদের স্নায়ু থাকে, অটোনোমাস যে নার্ভ থাকে এবং যে ভেগাস স্নায়ু, এদের উদ্দীপনা অনেক বৃদ্ধি পায় এবং আমাদের যে হৃদস্পন্দন সেটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ শব্দের প্রাবল্য অনেক বেশি হলে আমাদের অটোনোমাস স্নায়ু বা যেটাকে বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ু এবং যে মিশ্র স্নায়ু ভেগাস স্নায়ু, তাদের উদ্দীপনা বৃদ্ধি পায়, ফলে হৃদস্পন্দন বেড়ে যায়। আর কি হয় না, 90 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ হলে, 90 ডেসিবেলের ওপরে যদি শব্দ হয় তাহলে আমাদের যে হৃৎপিণ্ডের সিস্টোলিক
ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যায়। সিস্টোল ডায়াস্টোল তোমরা জানো, সংকোচন যে অংশটা, সংকোচনটাকে বলা হয় সিস্টোল, সেই সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক কিন্তু বেড়ে যায়। আর কি হয় না, অনবরত যদি 60 ডেসিবেলের ঊর্ধ্বে শব্দ শুনতে থাকে তাহলে কি হবে, অনবরত যদি 60 ডেসিবেলের ওপর শব্দ কোনো মানুষ সহ্য করতে থাকে তাহলে কি হবে, তার হৃৎপিণ্ডে মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামক এক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কি রোগ না, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফেকশন কি না, যদি অনবরত 60 ডেসিবেলের বেশি প্রাবল্যের শব্দ কোনো মানুষকে এই শব্দের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয় জীবন, তাহলে তার হৃৎপিণ্ডে কিন্তু এই মায়োকার্ডিয়াল ইনফার্কশন নামক রোগের সম্ভাবনা বেড়ে যাওয়ার কথা। এই রোগ হলে হৃৎপেশিতে কি হয়, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে পেশির কার্যকারিতা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছো কত ক্ষতিকারক একটা রোগ। তাহলে কি হবে না, মানুষের হৃৎপেশিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়ে পেশির কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এগুলো গেল মানুষের ওপর প্রভাব। মানুষ ছাড়াও কিন্তু অন্যান্য প্রাণীর ওপরও এরা কিন্তু প্রভাব ফেলে। কারণ দেখো, শব্দ দূষণ মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যারা সবাই শুনতে পায় তাদের ক্ষেত্রে যে প্রভাব সেটা হচ্ছে বধিরতা দেখা যায়। বধিরতা যদি 85 ডেসিবেলের ওপরে শব্দ হয় তাহলে কিন্তু প্রাণীদের শ্রবণ ক্ষমতা হ্রাস করে। তাহলে এগুলো আমরা মানুষের ওপর প্রভাব পেলাম। এবার যদি আমরা প্রাণীর ওপর প্রভাব পাই, প্রাণীর ওপর যে প্রভাব, সেক্ষেত্রে আমরা কি দেখব না, মানুষের যেমন ক্ষতি হচ্ছে সেরকম বিভিন্ন প্রাণীর মধ্যে কি দেখা দিচ্ছে না, বধিরতা দেখা দিচ্ছে। যদি অনবরত 85 ডেসিবেলের শব্দ তারা শুনতে থাকে তাহলে তাদের শ্রবণ ক্ষমতা, বিভিন্ন প্রাণীর শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়াও আরেকটা যেটা হয়, বধিরতা ছাড়াও প্রজননে বাধা, শব্দ দূষণের ফলে বহু প্রাণী পাখি প্রজননে অংশ নিতে পারে না, ফলে ওইসব প্রাণী পাখির বংশ বিস্তার বন্ধ হয়ে যায়। অর্থাৎ প্রজনন যদি ঠিকভাবে না হয় তাহলে আমাদের যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা আমাদের নষ্ট হয়ে যাবে। অর্থাৎ প্রচণ্ড শব্দের কারণে তারা ভয় পায় এবং তারা উপযুক্ত সঙ্গিনীর কাছে যেতে পারে না, গেলেও শব্দের কারণে তারা প্রজননে লিপ্ত হতে পারে না। যার কারণে কি হয় না, ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়। কারণ নতুন অপত্যের যদি জন্ম না হয়, বংশবিস্তার যদি না হয়, তাহলে কিন্তু বাস্তুতন্ত্রের ব্যালেন্স হারিয়ে ফেলবে। এছাড়াও ভ্রূণের বৃদ্ধি হ্রাস, কি হয় না, ভ্রূণের বৃদ্ধি হ্রাস, এটাও একটা কিন্তু প্রভাব প্রাণীদের ওপর। কি হয় না, দেখা গেছে ইঁদুরের ক্ষেত্রে উচ্চ শব্দে এদের কিন্তু ভ্রূণের বিকাশ বন্ধ হয়ে যায়, ভ্রূণের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাহলে আমরা আজকে শব্দ দূষণ সম্পর্কিত কারণ এবং ফলাফল সম্পর্কিত অনেক কিছু জিনিস আমরা এখন জানলাম। তো এখান থেকে তোমরা তাহলে শব্দ দূষণের কারণ ও ফলাফল নিয়ে পড়বে এবং কোয়েশ্চেনগুলো খাতায় লিখবে। এছাড়া আজকে আরেকটি টপিক নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে পরিবেশ ও জনসমষ্টি। এখানে কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের জেনে রাখা দরকার, সেগুলো সম্পর্কে আমরা জানব। পরিবেশ ও জনসমষ্টি। পরিবেশ ও জনসমষ্টি, এখানে
কিছু টার্মিনোলজি আছে বা কিছু টার্ম আছে যেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। প্রথম হচ্ছে পপুলেশন। পপুলেশন বলতে কি বুঝি না, পপুলেশন কাকে বলবো, পপুলেশন মানেটা কি বা পপুলেশনের সংজ্ঞা যদি বলা হয় কি বলবে না, কোনো বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে পপুলেশন বলে। বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত, তার মানে কি বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে কি বলা হচ্ছে পপুলেশন। জীবগোষ্ঠীকে বলা হচ্ছে পপুলেশন। এই পপুলেশনের কতগুলো বৈশিষ্ট্য আছে যেটাকে আমরা জানব। প্রথম হচ্ছে পপুলেশন ঘনত্ব কাকে বলে, পপুলেশন ডেনসিটি কাকে বলে। পপুলেশন ঘনত্ব বা পপুলেশন ডেনসিটি কি? পপুলেশন ডেনসিটি যদি বলা হয় তাহলে বলবো কি না, মানে বুঝতেই পারছো পপুলেশনের যে ঘনত্ব তাকে বলা হচ্ছে পপুলেশন ডেনসিটি। কোনো ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্রে বা আয়তনে, ঘনত্ব যেহেতু বলেছে সেই জন্য একক ক্ষেত্রে বা আয়তনে, কোনো ভৌগোলিক অঞ্চলের একক ক্ষেত্রে বা আয়তনে কি হয়, যে পরিমাণে বা সংখ্যায় কোনো প্রজাতি বাস করে তাকেই বলা হচ্ছে পপুলেশন। অর্থাৎ একক ক্ষেত্রে বা আয়তনে কোনো পরিবেশে কোনো ভৌগোলিক অঞ্চলে যে পরিমাণে বা সংখ্যায় কোনো প্রজাতি বাস করে তাকেই বলা হচ্ছে পপুলেশন ঘনত্ব। যেমন ধরো কোনো বনাঞ্চলে প্রতি বর্গ কিমিতে, কোনো একটা বনাঞ্চলে প্রতি বর্গ কিমিতে কত হরিণ বা বাঘ আছে, প্রতি একর জমিতে কতগুলি আম গাছ আছে, এইভাবে পপুলেশন ঘনত্বকে বের করা হয়। নেক্সট যে টপিকটা সম্পর্কে যে টার্মটা জানবো সেটা হচ্ছে কি, যে ন্যাটালিটি বা জন্মহার। এবার হচ্ছে ন্যাটালিটি বা জন্মহার। ন্যাটালিটি বা জন্মহার কি না, একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য কোনো পপুলেশনে যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। দেখো এখানে পপুলেশনে নতুন সদস্য জন্ম হওয়াটা কিন্তু অন্য কোনোভাবে নয়, অনলি জননের মাধ্যমে। তাহলে একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনে সংযুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে। কোনো একটা পপুলেশনে তুমি একটা মানুষকে নিয়ে চলে গেলে তাহলেও তো পপুলেশনের ঘনত্ব বাড়লো, কিন্তু না, এটা প্রজননের মাধ্যমে হলো না, তাই জন্য এটাকে ন্যাটালিটি বলবো না। এই ন্যাটালিটি হলো শুধুমাত্র জননের মাধ্যমে। এই ন্যাটালিটির যে সূত্র, সেই সূত্রটা প্রকাশ করা হয় n=ND/T। এখানে n হচ্ছে কি, n হচ্ছে জন্মহার, ND হচ্ছে নবজাতকের সংখ্যা, নবজাতকের মোট সংখ্যা, আর T মানে বুঝতেই পারছো সময়, T মানে হচ্ছে গিয়ে সময়। তাহলে ন্যাটালিটির সূত্র n=ND/T। তাহলে বুঝতে পারলো ন্যাটালিটি কাকে বলা হয়, এই সূত্র দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমরা জানবো মর্টালিটি বা মৃত্যুহার। এটা জন্মহার জানলাম, এরপরে আসছি আমরা মর্টালিটি বা মৃত্যুহার। মর্টালিটি বা মৃত্যুহার। মর্টালিটি বা মৃত্যুহার কাকে বলবো না, একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মর্টালিটি বা
মৃত্যু হার বলে। তাহলে একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটছে, ওটা জন্ম হচ্ছিল, এখানে মৃত্যু হচ্ছে, তাই জন্য এটা মর্টালিটি বলা হয়। মর্টালিটির যে সূত্র তাকে আমরা প্রকাশ করি কিভাবে, না m ইকুয়াল টু md বাই টি। এখানে তাহলে m ইকুয়াল টু কী হবে, m হবে মৃত্যু হার, md মানে হচ্ছে কি, md মানে মৃতের মোট সংখ্যা, ওখানে নবজাতক ছিল, এখানে মৃতের মোট সংখ্যা, আর টি ইকুয়াল টু কি, টি ইকুয়াল টু সময় হলো। এবার দেখো, এটা আমরা মর্টালিটি ও নর্টালিটি সম্পর্কে জানলাম। এরপরে যে টপিকটা নিয়ে জানবো সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও। লিঙ্গ অনুপাত কি, যেহেতু স্ত্রী সদস্যরা সন্তান ধারণ করে সেই কারণে পপুলেশনে এদের সংখ্যা কিন্তু গুরুত্বপূর্ণ। তো প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যা হিসেব করা হয়। 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যা হিসাব করা। এক্ষেত্রে সক্রিয় যৌন জননকারী স্ত্রীলোকের আনুপাতিক সংখ্যা প্রকৃত ভূমিকা পালন করে, অর্থাৎ 15 থেকে 45 বছরের যে স্ত্রীলোক তাদের সংখ্যাকে এখানে পালন করা হয়। তার মানে লিঙ্গ অনুপাত বুঝতে পারছো, প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের যে সংখ্যা, এই হিসেবটাই বলছে লিঙ্গ অনুপাত। প্রতি 1000 জন পুরুষ সদস্য পিছু স্ত্রী সদস্যের সংখ্যার যে হিসেব সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির অনেক কারণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মৃত্যু হার কমে গেছে, চিকিৎসার উন্নতি হয়েছে, ফলে মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পাচ্ছে, কৃষির উন্নতির জন্য পর্যাপ্ত খাদ্য শস্য এবং দুর্ভিক্ষজনিত যে মহামারী এগুলো হচ্ছে না, কলেরা বসন্ত এসব মহামারী রোগগুলোর টিকা আবিষ্কৃত হয়ে যাওয়ার কারণে মানুষের মৃত্যু হার অনেক কমে গেছে। এছাড়াও বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য মানুষ কী করছে, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে আগাম আভাস পেয়ে যাওয়ার কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছে। এই সমস্ত কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই টপিক থেকে তোমরা যেগুলো পড়লে সেগুলো কি কি, না শব্দ দূষণ কাকে বলে, শব্দ দূষণের কারণ, শব্দ দূষণের ফলাফল পড়বে, এছাড়াও পড়বে পপুলেশন কাকে বলে, মর্টালিটি কাকে বলে, ন্যাটালিটি কাকে বলে, তাদের সূত্র কি, লিঙ্গ অনুপাত কাকে বলে, আর বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ। তাই কোশ্চেনগুলো প্রত্যেকে খাতায় লিখে আমাকে সেন্ড করবে।